জুলাইয়ের এই দিনে সর্বাত্মক অবরোধে কার্যত থমকে যায় দেশ, ঝরে যায় ৬৭ তাজা প্রাণ। আন্দোলনে বিএনপির একাত্মতা ঘোষণা। প্রথম ৫ মাসেই জনগণের আস্থা অর্জন করেছে সরকার, বললেন মাহদি আমিন। সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের অঙ্গীকার। ফ্যাসিবাদ যে পথে হেঁটেছে আপনারাও সে পথে হাঁটছেন, বিএনপিকে জামাত আমির। গণভোট ব্যর্থ হলে অভ্যুত্থানের হুঁশিয়ারি নাহিদের। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। শুরুতেই রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। ১৯ জুলাই ২০২৪ বাংলাদেশের ইতিহাসের এক রক্তাক্ত ঐতিহাসিক দিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিনে কার্যত থমকে যায় পুরো দেশ। রাজধানী থেকে জেলা রাজপথ পরিণত হয় সংঘর্ষের মঞ্চে। গুলি, টিয়ারশেল আর ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে বিভিন্ন স্থানে প্রাণ হারান ৬৭ জন। আহতের সংখ্যা সহস্রাধিক। এদিন শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মনিরুল ইসলামের প্রতিবেদন। ১৯ জুলাই শুধু একটি আন্দোলনের দিন ছিল না, এটি এমন এক সন্ধিক্ষণ যখন ছাত্রদের দাবি পরিণত হয় বৃহত্তর জন আকাঙ্ক্ষার প্রতীকে। সেই দিনের রক্তাক্ত রাজপথ, হারিয়ে যাওয়া প্রাণ আর প্রতিবাদের উচ্চারণ বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে গভীর দৃষ্টান্ত। দিনভর উত্তেজনার মধ্যেই দ্বিতীয় দফায় আলোচনার প্রস্তাব দেয় সরকার। সংলাপের প্রস্তাব ফের প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা। দাবি গিয়ে ঠেকে ৯ দফায়। কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়করা। এদিকে সংঘর্ষ ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন জেলায়। বিআরটিএ, পিবিআই কার্যালয়, স্বাস্থ্য অধিদপ্তর সহ রাজধানীর বিভিন্ন পুলিশ বক্সে অগ্নিসংযোগ ও ব্যাপক হামলা করে আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনী। পাশাপাশি সারা দেশে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক বিজিবি। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে হেলিকপ্টার থেকে গুলি ছুড়ে দেয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিরোধ ক্রমেই ছড়িয়ে যায়। ঢাকা ছাড়াও দেশের ৪৭ জেলায় বিক্ষোভ, সংঘর্ষ, পুলিশের গুলি ও হামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হন হাজারেরও বেশি মানুষ। কোথাও কোথাও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এবং কিছু জায়গায় ক্ষমতাসীন ফ্যাসিবাদ আওয়ামী লীগের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। নরসিংদী কারাগার ভেঙে পালিয়ে যায় ৮২৬ কয়েদি। হতাহতের সংখ্যা বাড়ায় এই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডাক দেন মহাসমাবেশের। আন্দোলন রূপ নেয় জনবিস্ফোরণে। এদিন প্রেস ক্লাবের ভেতর থেকে গ্রেপ্তার করা হয় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নুরুল হক নূরকে। আন্দোলন দমাতে বন্ধ করে দেওয়া হয় ব্রডব্যান্ড সহ সব ধরনের ইন্টারনেট সংযোগ। কাজীপাড়া মেট্রো স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয় মেট্রো রেল চলাচল। সেদিন ঢাকার রাস্তায় ছিল না গণপরিবহন ও ব্যক্তিগত যান। বন্ধ হয়ে যায় দূরপাল্লার বাস চলাচল ও রেল যোগাযোগ। ঢাকা থেকে আন্তর্জাতিক অনেক ফ্লাইট বাতিল করা হয়। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। সরকার গঠনের প্রথম ৫ মাসেই বিএনপি জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। তিনি বলেন, এ সময়ের মধ্যে সব মন্ত্রণালয়ের সফলতা এসেছে, এমনকি জবাবদিহিতাও প্রমাণিত। বিকেলে সরকারের ৫ মাস পূর্তি উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ফ্যাসিবাদের ১৭ বছরে হত্যা, গুম সহ মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের সঠিক বিচার নিশ্চিতের দৃঢ় ঘোষণা পুনর্ব্যক্ত করেন মাহদি আমিন। এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি বলেন, রাজনীতি সহ সামাজিক মূল্যবোধ পরিবর্তনে কাজ করছে সরকার। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় বিএনপি। সরকার গঠনের ৫ মাস পূর্ণ করল। এই সময়ে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন। শুরুতেই প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, গেল ১৭ বছর গণমাধ্যমের স্বাধীনতা ছিল না। সেখান থেকে উত্তরণের পথে হাঁটছে বিএনপি সরকার। ১৭ বছর এই দেশে যে অবস্থা করে রেখেছে স্বৈরাচার, বিভিন্ন প্রতিষ্ঠানকে যেভাবে অকার্যকর করে রেখে গেছে, এগুলো ঠিকঠাক করতেই তো বহুদিন লাগবে।
সামাজিক এবং পারিবারিক মূল্যবোধ বাড়ানোর মাধ্যমে সব ক্ষেত্রে গুণগত পরিবর্তন আনার অঙ্গীকার করেন প্রেস সচিব সালেহ শিবলি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সামাজিক পারিবারিক মূল্যবোধ এই জায়গাগুলোতে মানুষকে ফিরিয়ে আনা, মূল্যবোধের যে উন্নয়ন ঘটানো, এই জায়গাগুলোতে উনি খুব বেশি জোর দিচ্ছেন, কাজ করার চেষ্টা করছেন, কারণ এই উন্নয়ন ছাড়া অন্য কোনো উন্নয়ন হবে না। সরকারের সার্বিক কার্যক্রমের মূল্যায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেন, ১৫০ দিনের মধ্যেই জনগণের আস্থা বিশ্বাস অর্জন করা সম্ভব হয়েছে। গতি এসেছে সব মন্ত্রণালয়ের কাজে। আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সবসময় বিশ্বাস করেন রাষ্ট্র পরিচালনায় জনগণের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশার প্রতিফলন অবশ্যই ঘটাতে হবে। বিগত ১৫০ দিনে আমরা কেবল সমস্যার সমাধানই দেখিনি, বরং দেখেছি একটি বৈষম্যহীন গণতান্ত্রিক ও সমৃদ্ধশালী বাংলাদেশের মজবুত ভিত্তিপ্রস্তর কিভাবে স্থাপিত হয়েছে। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে বিগত দিনের ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোকে পুনরুদ্ধার করার ম্যান্ডেট পেয়েছেন গণমানুষের নেতা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর গণতান্ত্রিক প্রতিষ্ঠানের পুনর্গঠন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে সরকার। একটি ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে যাত্রা শুরু করে মাত্র ৫ মাসে এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করা কেবল তখনই সম্ভব হয় যখন সরকারের পেছনে জনগণের অকুণ্ঠ সমর্থন, আস্থা এবং ভালোবাসা থাকে। বিএনপি সরকার ফ্যাসিবাদী আমলের গুম খুন সহ প্রতিটি হত্যাকাণ্ডের সঠিক বিচার নিশ্চিত করবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। গত ১৬ বছরে ফ্যাসিবাদের এই দীর্ঘ সময়ে এবং জুলাই গণ অভ্যুত্থানে যারা গুম খুন হামলা মামলা মানবাধিকার লঙ্ঘন করেছে অবশ্যই তাদের প্রত্যেকের বিচার হবে। এবং বহু রক্তের উপর দাঁড়িয়ে আজকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছি। সুতরাং শহীদদের আকাঙ্ক্ষা ছিল এবং বর্তমানে যারা আহত রয়েছে তাদের যে আর্তনাদ রয়েছে সেটিকে ধারণ করে বিএনপি ইনশাআল্লাহ প্রতিটি হত্যাকারীর বিচার সুনিশ্চিত করবে। অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন এবং সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকারও করেন মাহাদি আমিন। মানবিকতা ও ন্যায়পরায়ণতার এই ধারা অব্যাহত রেখে একটি বৈষম্যহীন আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় মাননীয় প্রধানমন্ত্রী এই রাষ্ট্রনায়কোচিত নেতৃত্ব দেশের ইতিহাসে দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। একটি ধ্বংসস্তূপ। রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদ উত্তীর্ণ ও পরিবেশ দূষণকারী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে অন্তত ৫০টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত সময়ের মধ্যে চালুর নির্দেশনাও দেন তিনি। দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণ বিষয়ক বৈঠকে এসব নির্দেশনা দেন সরকার প্রধান। সভায় বায়ু ও শব্দ দূষণ প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। বিশেষ করে ইটভাটার কারণে সৃষ্ট বায়ু দূষণ রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। পরিবেশ বান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহার করে ইট উৎপাদনের উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। ফ্যাসিবাদ যে পথে হেঁটেছে বর্তমান সরকারও সেই একই পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। গণভোটের রায় কার্যকরের আহ্বান জানিয়ে তিনি বলেন, এক্ষেত্রে জনগণের প্রত্যাশার প্রতিফলন না থাকলে সরকারকে ব্যর্থ করে দেয়া হবে। আর জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফের গণ অভ্যুত্থানের হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিকেলে বরিশালে 11 দলের বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন তারা। তারিকুল ইসলাম তুহিনকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন তাসিন তালিম। বরিশাল বিভাগের জেলা গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ আয়োজন করা হয়। শরীফ ওসমান হাদির আসামিদেরকে এখনো ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসতে পারলাম না কেন? সরকার গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করলে ফের অভ্যুত্থানের হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করে তাহলে গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থান পর্যন্ত যেতে আমরা বাধ্য হব। জুলাই সনদ বাস্তবায়ন হবে, শেখ হাসিনা সহ গণহত্যাকারীদের বিচার নিশ্চিত হবে, দেশ থেকে দুর্নীতি বিলোপ হবে, আমাদের সীমান্তের সুরক্ষা নিশ্চিত হবে, দেশের সার্বভৌমত্ব নিশ্চিত হবে। দিল্লি কিংবা কোন দেশের তাবেদারি বাংলাদেশের সরকারকে, বাংলাদেশের রাষ্ট্রকে আমরা আর কোনোদিনই করতে দেব না। সমাবেশে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করে বলেন, বর্তমান সরকার ফ্যাসিবাদী পথেই হাঁটছে।
ফেসিবাদ যে পথে হেঁটেছে আপনারা সেই পথে হাঁটছেন। ফেসিবাদের খাসলতের একটারও পরিবর্তন আনেন নাই। 133টা অর্ডিন্যান্স জারি করা হয়েছিল। যেই অর্ডিন্যান্স গুলো ফেসিবাদের জন্ম দিয়েছিল তার সবগুলা বিএনপি রেখে দিয়েছে। এটা জাতির সাথে বিশ্বাসঘাতকতা। গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডাক্তার শফিক। গণভোট যদি ব্যর্থ হয় সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে। ওই গণভোট মানতে আপনাদেরকে জনগণ বাধ্য করবে ইনশাআল্লাহ। তাহসিন তারিন, মোহনা সংবাদ। 91 সালের পরে বাংলাদেশ নিজেদের প্রয়োজনে চীনের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দুদেশের মধ্যকার বাণিজ্য ঘাটতি কমিয়ে বাংলাদেশের রফতানি সামর্থ্য বাড়াতে চীন সরকারের প্রচণ্ড আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শনিবার রাজধানীর একটি হোটেলে এসব কথা বলেন তারা। তানজিদ ভুঁইয়ার আরও একটি প্রতিবেদন। শনিবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে বাংলাদেশ চীনের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্ব, কৌশলগত অংশীদারিত্ব এবং বহুমাত্রিক সহযোগিতার সম্পর্কে আরও সুসংহত করার লক্ষ্যে সেমিনারের আয়োজন করে বাংলাদেশ চীন মৈত্রী সমিতি। এ সময় বক্তারা দুই দেশের সম্পর্ক আগামীতে আরও বেশি সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন। যারা এই জনপদ লুণ্ঠন করেছে, আমাদের ভাগ্য বিলম্বিত করেছে, তাদের বিরুদ্ধেই জাতীয় ঐক্যের যে অপরিহার্য প্রয়োজন, যে জাতীয় ঐক্যে চীন নিঃশর্তভাবে বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়িয়েছে। I am confident that the outcomes of the Honorable Prime Minister's visit will contribute significantly to the regional stability, economic prosperity, and the stronger bilateral cooperation for future generations. এতে অংশ নিয়ে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের বাণিজ্যের একটি বড় অংশ চীনের উপর নির্ভরশীল। একই সঙ্গে ব্যবসা বাণিজ্য বিনিয়োগে চীনের আগ্রহের কথা জানান তথ্যমন্ত্রী। The road communication between China, Myanmar, Bangladesh and India, which has been fixed long before, but for some critical issues, finally, Bangladesh and China did agree that we are ready to start this communication between China, Myanmar and Bangladesh. বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী বলেন, বাংলাদেশ চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে দুদেশ। কর্মসংস্থান তৈরি থেকে শুরু করে আমদানি প্রযুক্তির মতো বিষয়ে চীন সহায়তা করছে বলে জানান তিনি। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য সম্পর্ক। চায়নাকে লিড দিতে হবে, নেতৃত্ব দিতে হবে, যে নেতৃত্ব প্রয়োজন এই বিশ্বে অন্যায়ের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, সম্প্রসারণবাদের বিরুদ্ধে। চীনের রাষ্ট্রদূত বলেন, ঢাকার সঙ্গে বেইজিং এর নতুন সম্পর্কের দ্বার উন্মোচিত হয়েছে। China is still committed to work. Now, Myanmar also have new government. I believe it's time for Bangladesh, Myanmar to sit down to find the solution for the repatriation of these Rohingyas. And China is ready to help to facilitate. রোহিঙ্গা প্রত্যাবাসনে তার দেশ সর্বোচ্চ সহযোগিতা দিয়ে বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান চীনা রাষ্ট্রদূত। For repatriation, China is ready to work with Bangladesh and Myanmar and other international stakeholders, including ASEAN countries, United Nations agencies. তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বিগত 17 বছরে অন্যান্য খাতের মতো চিকিৎসা ক্ষেত্রেও যোগ্যদের মূল্যায়ন পদোন্নতি হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, রাজনৈতিক বিবেচনায় অনেক দক্ষ চিকিৎসককে তৃণমূল পর্যায়ে আটকে রাখা হয়েছে। বিকেলে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি আয়োজিত কর্মশালায় তিনি বলেন, দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। যেটা মানুষকে নিয়ে কাজ করে, মানুষের বাঁচা মরাকে নিয়ে কাজ করে, সেখানে যদি আপনি রাজনৈতিক বিবেচনায় নিয়ে এসে কারো প্রমোশন, কাউকে এগিয়ে দিচ্ছেন আর কাউকে ফেলে দিচ্ছেন, তো ওই ফেলে দিতে গিয়ে আপনি তো কি বলে যে বাংলাদেশের মানবতার ক্ষতি করছেন। আজকে 5ই আগস্টের যদি পরিবর্তন না হতো তাহলে এরা কেউ অ্যাসোসিয়েট প্রফেসর বা প্রফেসর হওয়ার সেই সেই হতো না, তাদের সেই পরিচয়টা আসতো না।
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধের 16টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র জানায়, উজান থেকে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে পানি বেড়ে যাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এখন কাপ্তাই হ্রদের 16টি গেট দিয়ে প্রতি সেকেন্ডে 9,000 কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে। বন্যা ও জলোচ্ছ্বাস প্রতিরোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ সহ সরকার নানা পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালেউদ্দিন আহমেদ। সকালে পেকুয়া উপজেলা মাঠে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে 100 ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। শুধু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত পরিবার নয়, কৃষক, মৎস্য চাষী ও গবাদি পশুপালকদের জন্য সরকার সহায়তা কর্মসূচি গ্রহণ করেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বন্যায় কিছু বেড়িবাঁধ নষ্ট হয়েছে, ভেঙেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, এগুলো মেরামতের তড়িৎ ব্যবস্থা নেওয়া হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত বিভিন্ন জনগোষ্ঠী এবং অঞ্চলে আমরা যে কর্মসূচিগুলো নিয়েছি, এগুলোর মধ্য দিয়েও দেশের কৃষি উৎপাদন আশা করি দ্বিগুণ হবে। আমরা পরিবেশ প্রতিবেশও সংরক্ষণ করতে পারব। বৃক্ষরোপণ, খাল খনন এবং মৎস্য চাষ, গবাদি পশু চাষ, এগুলোর মধ্য দিয়ে আমরা এটা স্বয়ংসম্পন্ন জাতি হিসাবে গড়ে উঠব ইনশাআল্লাহ। গেল 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 4 শিশুর মৃত্যু হয়েছে। এই সময় নতুন করে আক্রান্ত হয়েছে 773 শিশু। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরে হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। 15 মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট 784টি শিশু মারা গেছে। গেল 24 ঘন্টায় 649 শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে 498 জন। রাজধানীতে বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ, যা অনেকাংশেই উদ্বেগ বাড়াচ্ছে নগর জীবনে। সপ্তাহের ব্যবধানে নগরের সরোয়ার্দী হাসপাতালে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় 20%। কীটতত্ত্ববিদদের দাবি, প্রকোপ থামাতে ঢাকার 2 সিটিতে একযোগে চালাতে হবে মশক নিধন কার্যক্রম। বিস্তারিত বিজন কুমারের প্রতিবেদনে। টানা বর্ষণের দুর্ভোগ শেষ হতেই নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় ক্রমেই বাড়ছে এডিস মশার উপদ্রব। একই সঙ্গে হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের চিত্র এটি। ওয়ার্ডটিতে জ্বর, শরীরের বিভিন্ন স্থানে তীব্র ব্যথা, বমিভাব ও পাতলা পায়খানা সহ নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অনেকেই। গ্রামে গেছিলাম, গ্রাম থেকে টেস্ট করাই, মাথা ব্যথা, পাতলা পায়খানা, তারপরে আমি বুঝতে পারি যে ডেঙ্গু হয়েছে আমার। প্লাটিনে ঠুটহাট করে কমে যাচ্ছে, যে আসলেই সুস্থ হতে পারবো কিনা। হাসপাতালটির ডেঙ্গুর 2 ওয়ার্ডের তথ্য বলছে, সপ্তাহের ব্যবধানে ডেঙ্গু আক্রান্ত রোগীর পরিমাণ বেড়েছে প্রায় 20%। কিছু এলাকাতে মশা নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে বা মেডিসিন দেওয়া হচ্ছে, কিন্তু সব জায়গায় দেয় না। প্রতি বছর এভাবে মানুষ, হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে। সকালে পাতলা পায়খানা হয়েছে, এখন একটু মনতে ভয় লাগে যে আর মানি আল্লাহনে বাঁচায় রাখবো। এতে হিমশিম খাচ্ছেন ওয়ার্ড দুটির দায়িত্বপ্রাপ্তরা। এখানে এখন প্রতিদিন ভর্তি হচ্ছে, সেই হারে বলতে পারবো আমাদের বেশ চাপ যাচ্ছে। প্রস্তুতি আছে আমাদের, হচ্ছে মেইনলি এখানে যেমন রোগীদের ইনফিউশন, স্যালাইন যেগুলো দিচ্ছে, মেডিসিন আমাদের আছে এখানে। এমন পরিস্থিতিতে কীটতত্ত্ববিদরা বলছেন, ডেঙ্গুর প্রকোপ থামাতে মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করার বিকল্প নেই। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাড়ি বাড়ি সচেতনতা বাড়ানোর তাগিদ দেন তারা। মনিটরিংটা নাই আমাদের, যেটার জন্য কোনো কাজকে সফল করতে হলে মনিটরিংটা খুবই গুরুত্বপূর্ণ। পূর্ণাঙ্গ মশাকে গুরুত্ব বেশি না দিয়ে লার্ভাকে বেশি গুরুত্ব দেওয়ার জন্য, কারণ ওটা আমরা জানি। এবং এখানে কিছু এক্সপার্টকে নিয়োগ দিতে হবে, যেমন যারা মশা নিয়ে কাজ করে, বৃহত্তর স্টেক হোল্ডারদেরকে একসাথে আনতে হবে। পাশাপাশি 2 সিটি কর্পোরেশনকে একযোগে মশক নিধন কার্যক্রম পরিচালনার কথাও জানান এই কীটতত্ত্ববিদ। যখন আমরা উত্তর সিটি কর্পোরেশনের মশার কার্যক্রম করছি, তখন কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশন থাকছে না ওই জায়গাটাতে। মানে তার ফলে কি হচ্ছে, এই কর্পোরেশনের মশাগুলো ওইদিকে চলে যাচ্ছে। এটা একটা কারণ এটা একটা সমন্বিত উদ্যোগ লাগবে। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। 4 সহযোগী সহ মতিঝিলের শীর্ষ সন্ত্রাসী তানিম রেজা বাপ্পিকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে কয়েকটি বিদেশি অস্ত্র। সকালে সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার ওসমান গনি সাংবাদিকদের জানান, গেল কয়েক মাসে মতিঝিল এলাকায় সংগঠিত অপরাধ কর্মকাণ্ডের বেশিরভাগের সঙ্গেই গ্রেফতারকৃতদের সংযোগ পাওয়া গেছে। বাপ্পির বিরুদ্ধে হত্যা চেষ্টা সহ 7টি মামলা রয়েছে। এমদাদুল হক খানের প্রতিবেদন।
গেল ১৯ মে দক্ষিণ কমলাপুরে কোরবানির পশুর হাটে এক ইজারাদারের অফিস লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। 4 দিন আগে বিদেশি নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ওই ব্যবসায়ীর কাছে 10 লাখ টাকা চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ওই ঘটনায় মতিঝিল থানায় মামলা দায়েরের পর তদন্তে তানিম রেজা বাপ্পি ও তার সহযোগীদের সম্পৃক্ততার প্রমাণ মেলে। শুক্রবার মতিঝিলে অভিযান চালিয়ে 4 সহযোগী সহ বাপ্পিকে গ্রেপ্তার করে পুলিশ। এর বিস্তারিত তুলে ধরতে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পুলিশ জানায় দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন আসামিরা। 3টি বিদেশি অস্ত্রসহ শুটার বাপ্পি ও তার 4 সহযোগীকে গ্রেপ্তার করেছে মতিঝিল থানা পুলিশ। মতিঝিল থানার এলাকার হোটেল কোরবানি সংলগ্ন এলাকা থেকে তানিম রেজা ওরফে বাপ্পিকে গ্রেপ্তার করা হয় এবং তার সাথে আরও 3 সহযোগীকে গ্রেপ্তার করা হয়। বাপ্পির অফিস থেকে লুকানো অবস্থায় 3টি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়। মতিঝিল ও সবুজবাগ এলাকায় সংঘটিত অধিকাংশ অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে আটককৃতদের সম্পৃক্ততা পাওয়া গেছে। হত্যা চেষ্টা সহ বাপ্পির বিরুদ্ধে অন্তত 7টি মামলা রয়েছে। মতিঝিল সবুজবাগ এই বেল্টে আপনার এই কার্যক্রমগুলি চলমান রেখেছিল, সন্ত্রাসী কার্যক্রমগুলি। তার নামে মোট 7টি মামলা আছে চলমান। তো এর সাথে আরো এই 2-3টা মামলা সংযুক্ত হবে। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সঙ্গে বাপ্পির যোগসূত্র আছে কিনা জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তাদের সহযোগীকে তারা কার আন্ডারে কাজ করতেছে এগুলি আমরা বিস্তারিত তদন্ত করে দেখতেছি। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের ক্রীড়াঙ্গনে বড় ধরনের রদবদল আনা হয়েছে। অন্তর্বর্তী সরকার গঠিত ক্রীড়া ফেডারেশনগুলোর অ্যাডহক কমিটি ভেঙে নতুন কমিটি ঘোষণা করেছে বর্তমান সরকার। প্রথম দফায় একসঙ্গে 27টি ফেডারেশনের কমিটি ভেঙে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের কমিটিগুলোকে জাতীয় ক্রীড়া পরিষদ দ্রুত নির্বাচন আয়োজনের নির্দেশ দিলেও নানা জটিলতায় তা আলোর মুখ দেখেনি। বর্তমান সরকার এসে আগের কমিটিগুলো বিলুপ্ত করে নতুনদের দায়িত্ব দিচ্ছে এবং নবগঠিত কমিটিকে আগামী 3 মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করার সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। সরকার খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। তিনি বলেন, তরুণ প্রজন্মকে ডিভাইস থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সকালে মিরপুর জাতীয় স্টেডিয়ামে সাউথ এশিয়ান কারাটে চ্যাম্পিয়নশিপের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন প্রতিমন্ত্রী। এবার ফিফা বিশ্বকাপে কেপ ভার্দের অবিস্মরণীয় অগ্রযাত্রার কথা স্মরণ করে তিনি বলেন, বাংলাদেশ ফুটবল নিয়েও আশাবাদী হওয়ার সুযোগ আছে। কেপ ভার্দের মতো দেশ যদি তারা মাত্র 5 লাখের মতো তাদের জনসংখ্যা, তারা যদি পারে, অন্য দেশগুলো কেন না, কেন আমরা এগিয়ে যেতে পারবো না? আর্জেন্টিনা যেভাবে পারফর্ম করছে এবং তাদের সাথে যেভাবে লাক ফেভার করছে, সো ফাইনালে হয়তোবা মেসির জন্য আরেকটি রেকর্ড অপেক্ষা করছে। পাশাপাশি যেহেতু স্পেন দীর্ঘদিন পরে বিশ্ব ফুটবলের ফাইনালের মঞ্চে উপস্থিত হয়েছে, আমার কাছে মনে হয় যে স্পেনকেও খাটো করে দেখার কোনো সুযোগ নেই। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরো একবার। রক্তাক্ত জুলাইয়ের এই দিন সর্বাত্মক অবরোধে কার্যত থমকে যায় দেশ, ঝরে যায় 67 তাজা প্রাণ। আন্দোলনে বিএনপির একাত্মতার ঘোষণা। প্রথম 5 মাসে জনগণের আস্থা অর্জন করেছে সরকার, বললেন মাহদি আমিন। সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের অঙ্গীকার। ফ্যাসিবাদ যে পথে হেঁটেছে আপনারাও সেই পথেই হাঁটছেন, বিএনপিকে জামাত আমির। গণভোট ব্যর্থ হলে অভ্যুত্থানের হুঁশিয়ারি নাহিদের। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।